তো এখন আমরা জানবো যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির স্থায়ী কর্মচারী না হয়ে স্বাধীনভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করেন। এটা হচ্ছে আমরা নর্মালি যে বিভিন্ন কাজের জন্য শ্রমিক হায়ার করে থাকি, শ্রমিক ভাড়া করে থাকি, যে সারাদিনে তাকে বেশ কিছু কাজ করতে হবে এবং কাজের বিনিময়ে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে। ঠিক এরকমই একটা বিষয়। তবে এই ক্ষেত্রে বিষয় হচ্ছে এই কাজগুলো কখনো এই ব্যক্তি পর্যায়ের হয়ে থাকে না। অর্থাৎ মানে এটা হচ্ছে ফিজিক্যালি হয়ে থাকে না, এটা হচ্ছে ভার্চুয়ালি কাজগুলো হয়ে থাকে, ডিজিটাল কাজগুলো হয়ে থাকে। তো নিজের দক্ষতা ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আমরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে আমরা এই আয় করে থাকি। এটাকে একটা স্বাধীন পেশা বলা হয় ফ্রিল্যান্সিং, কারণ এটা আমি আমার স্বাধীনতার মধ্যে দিয়েই করে স্যার, থাকি। ভয়েসটা একটু বাড়ান, শোনা যাচ্ছে না। ফ্রিল্যান্সিং কারা? ফ্রিল্যান্সিং হচ্ছে তারা যারা হচ্ছে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করেন এবং যারা হচ্ছে রিমোটলি কাজ করে থাকেন, কোনো একটা ডেস্কে বসে, অফিসের কোনো ডেস্কে না বসে, অর্থাৎ নিজস্ব একটা জায়গায় বসে সে হচ্ছে কাজ করে থাকেন এবং তার কাজের বিনিময়ে সে হচ্ছে একটা পেমেন্ট পায়। সেটা মান্থলি বেসিস না, যে একটা মাসে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা এরকম কোনো ক্লায়েন্টের কাজ হয় না। এটা হচ্ছে নর্মালি একটা প্রজেক্ট বেসড, একটা প্রজেক্ট শেষ হবে তারপর হচ্ছে তাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট চার্জ করা হবে। আর একজন ফ্রিল্যান্সার সাধারণত কোনো একটি বা একাধিক ডিজিটাল দক্ষতায় পারদর্শী হয়। দেখা যায় যে কেউ কেউ ডিজিটাল মার্কেটিং, একই সাথে ওয়েব ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো সেক্টরে, মাল্টি সেক্টরে পারদর্শী হয়ে থাকে। তবে অনলাইনে কাজ করে ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে ও বিভিন্ন মার্কেট প্লেসে কাজ খুঁজে নেন না, তাহলে ফ্রিল্যান্সাররা হচ্ছে বিভিন্ন যে মার্কেট প্লেস গুলো রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে যেখানে বিভিন্ন যাদের কাজ প্রয়োজন তারা হচ্ছে কাজ খুঁজে, আর যাদের কাজ করানোর প্রয়োজন হয় তারা হচ্ছে তাদের কাজের অফার গুলো এই মার্কেট প্লেস গুলোতে দিয়ে থাকে। সাধারণভাবে আমরা যে বিভিন্ন বাজারগুলোতে দেখি যে দেখা যায় যে বিক্রেতারা তাদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যায় এবং ক্রেতারা হচ্ছে গিয়ে সেগুলো ক্রয় করে এবং নির্দিষ্ট কাজ শেষ করে পারিশ্রম গ্রহণ করেন অথবা কাজের শুরুতে কিছু অগ্রিম পেমেন্ট গ্রহণ করেন। তো যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আসলে যেরকমটা মানুষ খুব সহজেই মানুষের সাথে প্রতারণা করতে পারে, তো সেই জন্য কাজ শুরু করার আগে হয়তোবা অনেকে দেখা যায় যে অগ্রিম কিছু পেমেন্ট গ্রহণ করে, যারা দক্ষ ফ্রিল্যান্সার। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে আবার কাজ শেষে, কাজটা নেওয়ার পর হচ্ছে দেখা যায় যে পেমেন্ট না করেই হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা দেখা যায় যে অগ্রিম পেমেন্ট নিয়ে কাজটা শুরু করে। যেহেতু আমরা ফ্রিল্যান্সিংটা জানতে চাচ্ছি, এর কিছু সুবিধা আমাদের জানা দরকার। তো প্রথমত হচ্ছে নিজের সুবিধা মতো সময় অনুযায়ী এখানে কাজ করা যায়। আমরা যদি নর্মালি অফিস টাইমগুলো দেখি, যে অফিসগুলোতে দেখা যায় যে সকাল 10টা থেকে বিকাল 5টা বা একটা নির্দিষ্ট সময় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা একটা ডিউটি করতে হয়। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ আপনি কি পরিমাণ সময় দেবেন এটা হচ্ছে আপনি নিজে থেকেই সিদ্ধান্ত নেবেন এবং সেই সময় অনুযায়ী আপনাকে আপনার পরিশ্রম করে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজের জায়গা থেকে আপনার বাড়ি বা আপনি যে কোনো স্থানে অবস্থান করে সেখান থেকে আপনি আপনার কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ লাগবে, একই সাথে আপনার ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে এবং বিশ্বের যে কোনো দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে দেখা যায় যে আমরা বাড়তি আয়ের সুযোগ পেয়ে থাকি, কারণ আমরা যদি নর্মালি একটা এলাকায় বসে যদি আমি ফ্রিল্যান্সিং সেবাগুলো দিয়ে থাকি, সেখানে দেখা যাবে যে আমার ক্লায়েন্ট সংখ্যা কম, কিন্তু পক্ষান্তরে যখন আমি এটা অনলাইন বেসড বা আমি মার্কেট প্লেস গুলোতে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমি এই কাজগুলো করব, তখন সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের সংখ্যা অনেক বেড়ে যাবে, ফলে আমার আয়ের পরিমাণটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজের স্বাধীনতা। আপনি আপনার পছন্দ মতো সময় মাফিক আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার সময়টাকে ম্যানেজ করে নিয়ে এই কাজটা করতে পারবেন। এই জন্য আপনার কাজের একটা স্বাধীনতা রয়েছে, যে ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা প্রতিষ্ঠানে যদি জব স্যার, করতেন ভয়েস সেক্ষেত্রে। শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? আহ, আরে ভাই, তোমার ভয়েস মাঝে মাঝে তো ক্লিয়ার শোনা আসে যায়। না। তোমার নেটের সমস্যা। তাহলে ওইখানে নেটের সমস্যা, আমার এখানে একদম ক্লিয়ার আছে। স্যার, আপনি বলতে থাকেন, সম্পূর্ণ ক্লিয়ার আছে, আপনি আচ্ছা, বলতে থাকেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা পাওয়া যায়।
যদি একটা অফিসে আমরা জব করে থাকি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বস যেভাবে বলবে, যেভাবে গাইড করবে সেভাবে আমাদের কাজ করতে হবে। যেহেতু আমাদের সেরকম অফিসের কোনো ঝামেলা নাই, সেহেতু আমরা আমাদের মতো করে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন করতে পারবো। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের নমনীয়তা। আপনি চাইলে অন্যান্য অফিসের মতো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এটা একটানা না করে দেখা যায় সকালে আপনি 2 ঘন্টা কাজ করলেন, দুপুরে 2 ঘন্টা কাজ করলেন, রাতে 2 ঘন্টা কাজ করলেন, এভাবে আপনার সুবিধা মতো সময়কে নমনীয়ভাবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আয়ের অবধারিত সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি চাইলে এখানে প্রতি মাসে ধরেন আপনি আপনার একটা অ্যামাউন্ট থাকলো, যে টার্গেট থাকলো আপনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করবেন। আহ পরবর্তী আপনি যদি চিন্তা করে দেখেন যে না আমার এই টাকা দিয়ে হচ্ছে না, তাহলে আমাকে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। আর আপনি যখন বাড়তি পরিশ্রম করবেন তখন বাড়তি আপনার ক্লায়েন্ট আসবে, বাড়তি কাজ আসবে, ফলে বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে, যেটা নর্মালি কোনো জব সেক্টরে সম্ভব না। জব সেক্টরে যদি আপনাকে দেওয়া হয় 10,000 টাকা বেতন, তাহলে আপনার ওই 10,000 টাকাই থাকতেছে, কিন্তু এই ক্ষেত্রে আপনি এক সময় হয়তো 5,000 টাকা ইনকাম করলেন, আরেক সময় দেখা যাবে যে আপনি 20,000, 30,000, 40,000, 50,000 টাকা বা এর চেয়ে অধিক আপনি ইনকাম করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষতা উন্নয়নের সুযোগ। আপনি বিশেষ করে ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনাকে প্রতিনিয়ত এই যুগের সাথে আপডেট হতে হবে। একটা সময় ছিল যে সময় এআই ছিল না, বর্তমানে এআই চলে এসেছে। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে যে যার কাজে যতটুকু দক্ষ হোক না কেন, সে যদি তার নিজের দক্ষতাটাকে উন্নয়ন করে এআই এর দিকে ধাবিত না হয়, তাহলে সে তার সেই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে না। অর্থাৎ আপনাকে ডে বাই ডে নিজেকে নিজের জায়গা থেকে উন্নয়ন করতে হবে, আত্ম উন্নয়ন করতে হবে, যার ফলে আপনি প্রতিনিয়ত আপডেট হতে থাকবেন এবং এটার ফলে আপনার দক্ষতা উন্নয়ন হতে থাকবে এবং আপনি নিজেকে একটা স্ট্যান্ডার্ড মানে দাঁড় করাতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি। নর্মালি আমরা একটা এরিয়ার মধ্যে থাকি বা আমরা একটা অফিসের মধ্যে থাকি, তখন দেখা যায় যে আমরা সেই অফিসের কলিগদের সাথে পরিচিত হই বা এই এরিয়াতে যারা থাকে তাদের সাথে পরিচয় হওয়ার একটা সুযোগ হয়। কিন্তু যখন আমরা ফ্রিল্যান্সিং করতেছি তখন বৈশ্বিকভাবে যেহেতু আমরা কাজগুলো করতেছি, সেই হিসেবে আমাদের বৈশ্বিক বিভিন্ন দেশের মানুষের সাথে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যার ফলে আমরা বিভিন্ন ধরনের অপরচুনিটি পেয়ে থাকি। যেমন অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা কাজে অনেকটা খুশি হয়ে তাদের দেশে ইনভাইট জানায়, তাদের ওইখানে ঘোরাফেরার সুযোগ হয়, বিভিন্ন ধরনের সুযোগ তৈরি হয়। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেমন স্বাধীনতার সুযোগ দেয়, তেমনি এখানে কাজের নিশ্চয়তা এবং আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। আপনি শুধু ফ্রিল্যান্সিং না, আপনি যে সেক্টরে যান না কেন আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আগে স্কিলফুল হইতে হবে। আপনি যে পর্যন্ত ভালো দক্ষতা অর্জন করতে না পারবেন, আপনি দক্ষতা অর্জন করতে না পারলে আপনার দ্বারা ইনকাম কোথাও সম্ভব না, আপনি যেখানেই যান না কেন। আমরা যদি নর্মালি একটু আমাদের আশেপাশের পরিবেশের দিকেও তাকাই, মনে করেন আপনি একটা স্কুলে পড়েন, সেই স্কুলে একজন নতুন শিক্ষক আসলো, সে হচ্ছে আপনার প্রপারলি আপনার ক্লাসে রিডিং পড়তে পারতেছে না, আপনি কিন্তু তাকে পছন্দ করবেন না। অপরদিকে একজন শিক্ষক আছে যে হচ্ছে তার প্রথম কথাকে আপনাকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলছে যে এই কথার কারণে তাকে আপনারা পছন্দ করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্যার হয়তো বা একটু বেশি একটা ভালো না পড়াইলেও তাকে আপনাদের পছন্দ হবে। তো এই হচ্ছে বিষয় যে আপনাদের অবশ্যই এমন কাজের দক্ষতা অর্জন করতে হবে যাতে এই কাজ আপনাকে কিছু না কিছু অর্জন করার সুবিধা দেয়। তো ফ্রিল্যান্সিং এর যেহেতু কিছু সুবিধা রয়েছে, এর ফাঁকে এর অসুবিধা অবশ্যই রয়েছে, যেগুলো নর্মালি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানেরা বলে থাকে না। আমরা যে কোনো প্রতিষ্ঠানে যখন ফ্রিল্যান্সিং এর কোর্স করতে যাই, তারা শুধু সুবিধার কথাই বলে কিন্তু আমাদের অসুবিধার কথাগুলো বলে না। এবং অসুবিধাগুলো না বলার কারণেই দেখা যায় যে আমরা অনেকে এখান থেকে পিছিয়ে পড়ি। বিশেষ করে আয়ের অনিশ্চয়তা, এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আপনি স্কিলফুল হন নাই, আপনি মানে আশা করে বসে আছেন যে আমি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করবো, আসলে সেটা সম্ভব হবে না। এবং এমনও হতে পারে যে আপনি অনেক স্কিলফুল হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবে আপনার ক্লায়েন্টকে নিয়ে আসতে পারতেছেন না। আপনার কাজের দক্ষতা অনেক ভালো, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল, ভাষাগত দক্ষতা যেটা আপনার নাই, বা মার্কেটিং সেন্স আপনার ভালো নাই, সেক্ষেত্রে আপনি ভালো আয় করতে পারবেন না যদিও আপনি স্কিলফুল হয়ে থাকেন। এই জন্য ফ্রিল্যান্সিং এ আয় করার জন্য আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে যোগাযোগের যে দক্ষতা আছে সেটা ভালো করে অর্জন করতে হবে। স্পেশালি ইংরেজি ভাষায় আপনাকে ভালো দক্ষ হতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে এআই এর ব্যবহারটাও খুব ভালো জানতে হবে, কারণ এআই আপনাকে মার্কেটিং করতে অনেকটা হেল্প করবে।
এরপর হচ্ছে কাজের সময় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য। অর্থাৎ এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনি যখন আজকে হচ্ছে ধরেন আপনি 1,000 টাকা ইনকাম করলেন, কালকে আপনার একটা ইচ্ছা জাগবে না আমি এর চেয়ে বাড়তি ইনকাম করব, তখন দেখা যাবে যে আপনার যে নর্মালি আপনি হয়তো বা 8 ঘন্টার সময় দিতেন, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে আপনাকে বাড়তি ইনকামের জন্য বাড়তি কিছু সময় দিতে হচ্ছে, যার কারণে দেখা যাবে যে আপনার কাজের সময় এবং ব্যক্তিগত জীবনের যে ভারসাম্যটা আছে এটা হচ্ছে হয়তো বা রক্ষা করা অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যখন ধীরে ধীরে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখা যাবে যে এই সমস্যাগুলো অনেকটা কমে যাচ্ছে। এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে একাকিত্ব। আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন, বিশেষ করে আপনার কোনো সঙ্গী থাকবে না। আপনি যদি একটা অফিসের কথা চিন্তা করেন, সেখানে আপনার অনেক কলিগ থাকবে, তাদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে সময় কাটানোর যে একটা সুযোগ, সেটা আপনি পেয়ে থাকবেন। কিন্তু এখানে ফ্রিল্যান্সিং এ এটা আপনার সম্ভব হবে না, কারণ হচ্ছে এখানে আপনি আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপের সামনে আপনি বসবেন এবং সেখানে থেকেই আপনাকে কাজ করতে হবে, যার কারণে আপনার হচ্ছে একাকিত্ব বোধ হতে পারে। কিন্তু এই একাকিত্ব বোধকে যদি আপনি জয় করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার মধ্যে ভালো কিছু সম্ভাবনা আছে। এবং প্রাতিষ্ঠানিক কিছু সুযোগ সুবিধা যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ নেই। আপনি নর্মালি যদি একটা প্রতিষ্ঠানে জব করেন, সেক্ষেত্রে হতে পারে বিভিন্ন উৎসবগুলোতে উৎসব ভাতা এবং হচ্ছে বিভিন্ন অপরচুনিটি আসতে পারে, সেগুলো হয়তো বা এখানে আপনি পাবেন না। এবং এর চেয়ে বেটার সুযোগ আপনি আবার পেতে পারেন এই জায়গাতে, যে অনেক সময় দেখা যাবে যে আপনার ক্লায়েন্টের একটা $10 কাজ করছেন, আপনার ক্লায়েন্ট খুশি হয়ে আরো $10 আপনাকে দিতে পারে। তো এটা হচ্ছে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে। তো এই জন্য এইটা অসুবিধা, পাশাপাশি এইখানে কিন্তু আবার একটা সুবিধাও আছে, যে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এও কিন্তু এরকম বোনাস টাইপের কিছু একটা পেতে পারি। এরপর হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ও পেমেন্ট ঝুঁকি। আমি শুরুতেই বলেছিলাম যে অনেক ক্লায়েন্ট থাকে এমন যে তারা হচ্ছে এখানে স্ক্যামিং এর অনেক ক্লায়েন্ট থাকে এরকম যে যারা হচ্ছে যে আহ, কাজটা করিয়ে নিয়ে পেমেন্ট দেওয়ার জন্য না দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান পরিকল্পনা করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলে অভিজ্ঞ এবং যারা হচ্ছে বোঝে, তারা হচ্ছে শুরুতেই আপনার পেমেন্টটা নিয়ে নেয়, যার কারণে দেখা যায় তাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে বেশি একটা অসুবিধা হয় না। ও এগুলো হচ্ছে কিছু টেকনিক আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এখন একটু ফ্রিল্যান্সিং এবং সাধারণ চাকরির বিষয়টা আমরা দেখি। নর্মালি আমরা যখন ফ্রিল্যান্সিং করি তখন এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, আমি আমার মতো করে সময়টাকে সাজিয়ে রাখবো। এবং চাকরির ক্ষেত্রে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে আমাকে ডিউটি করতে হবে, ভালো লাগুক আর না লাগুক। তারপর হচ্ছে আয়টা হচ্ছে অসীম কিন্তু অনিশ্চিত। আনলিমিটেড আয় এখানে করার সুযোগ আছে, কিন্তু অনিশ্চিত। যদি আপনি সেরকম দক্ষতা অর্জন করতে না না পারেন, আপনার ক্লায়েন্টকে সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন, এবং আপনি যদি কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষ না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অর্জনটা সহজ হবে না। এই ক্ষেত্রে সাধারণ চাকরির নির্দিষ্ট আয় এবং স্থিতিশীলতা রয়েছে। আর যদি আমরা বলি স্থান, তাহলে হচ্ছে যে কোনো স্থানে বসে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারতেছি, কিন্তু চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট অফিস বা নির্দিষ্ট এরিয়াতে আমাদেরকে চাকরিটা করতে হবে। আবার সুযোগ সুবিধার কথা এখানে ফ্রিল্যান্সিং এ যদিও আমি লিখেছি নেই বললেই চলে, অপরদিকে সাধারণ চাকরিতে রয়েছে বীমা, বোনাস এবং ছুটি, এগুলো আছে। তবে আপনি ফ্রিল্যান্সিং এও হয়তোবা ছুটিটা সেইভাবে আসলে সুযোগ হবে না, কিন্তু বিভিন্ন বোনাস এবং টিপস এটা পাওয়া খুবই সহজ যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন। এখন আমরা জানবো যে ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে থাকেন। ফ্রিল্যান্সাররা নর্মালি একটা স্কিলকে ডেভেলপমেন্ট করেন এবং সেই স্কিল ডেভেলপমেন্ট করে তারপর হচ্ছে সেই স্কিলের যে সেবাটা, সেটাকে বিক্রি করে তারা হচ্ছে আয় করেন। যেমন আমি শিখলাম হচ্ছে কন্টেন্ট রাইটিং বা কোনো কিছুর উপরে লেখা, এটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং। যদি আমি কন্টেন্ট রাইটিং শিখি, আমি একটা কন্টেন্ট সেল করে আমি ইনকাম করতে পারবো। আমি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকি, তাহলে গ্রাফিক ডিজাইন বিভিন্ন ডিজাইন করে আমি আমি আমার ইনকামটা করতে পারবো। প্রথম শর্ত হচ্ছে আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং সেখানে দক্ষতা অর্জন করতে হবে। এরপর হচ্ছে মার্কেট প্লেস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা। যখন আমরা স্কিলফুল হয়ে উঠবো, আমরা দক্ষ হয়ে যাব, এরপরের স্টেপই হচ্ছে আমাদের মার্কেট প্লেস বা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে লিঙ্কডইন। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, যেখান থেকে আমরা বিভিন্ন কাজ পেয়ে থাকি, এবং ফেসবুকের মাধ্যমেও আমরা চাইলে কাজগুলোকে খুঁজে আমাদের ক্লায়েন্ট তৈরি করতে পারি। এবং ক্লায়েন্টের জব, ক্লায়েন্টরা বিভিন্ন সময় দেখা যায় যে তাদের আহ, কর্মী লাগবে বা এই ফ্রিল্যান্সার লাগবে, তারা এরকম একটা বিজ্ঞপ্তি দেয় এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেখানে আবেদন করব
এবং এরপর হচ্ছে নিজের যে সার্ভিসগুলো রয়েছে এগুলোর বিজ্ঞাপন দেওয়া। যেমন আপনারা অনেকেই আমার প্রোফাইলে দেখে থাকবেন এরকম, ফেসবুক প্রোফাইলে যে আমার কিছু বিজ্ঞাপন দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, স্পেশালি বিশেষ করে ভিডিও কলেই কমিউনিকেশনটা বেশি করতে হবে। চ্যাটিং বা ভিডিও কলের মাধ্যমে ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বোঝে। এখন ক্লায়েন্ট আমাকে যে কাজটি দিচ্ছে এটার যদি আমি প্রয়োজনীয়তা না বুঝি, ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিচ্ছে এই কাজের A to Z আমাকে ভালো করে বুঝতে হবে। যদি আমি কাজের কোনো টপিক ভালো করে না বুঝতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমি কাজটা তাকে ভুল করে দেবো, এবং এর ক্ষেত্রে দেখা যাবে ক্লায়েন্ট বিরক্ত হবে। সে যদি আমার কোনো মার্কেট প্লেসের ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে সেখানে আমি ব্যাড রিভিউ পাবো, ফলে মার্কেট প্লেসে আমার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর যদি সোশ্যাল মিডিয়া হয়ে থাকে সেক্ষেত্রে বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, তারপরেও একটা খারাপ প্রভাব পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ না জেনে কোনো ক্রমে ফ্রিল্যান্সিং এ আসা উচিত না, এবং দক্ষতার সাথে আমাদের কাজগুলো করতে হবে। আর শেষে হচ্ছে কাজ জমা দেওয়া, এবং জমা দিয়ে বিভিন্ন মাধ্যমে পারিশ্রমিক বা পেমেন্টটা বুঝে নাও। বিশেষ করে এই জন্য আমরা বিভিন্ন মাল্টি কারেন্সি কার্ডগুলো ইউজ করে থাকি। আমাদের যে কোনো দেশেই ট্রানজেকশন করার জন্য আমাদের মাল্টি কারেন্সি কার্ডগুলো বা ডুয়েল কারেন্সি কার্ডগুলো প্রয়োজন। স্পেশালি এই কার্ডগুলো করতে গেলে আপনাকে একটা পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট নেওয়ার পরে হচ্ছে আপনি যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, এবং সেই ব্যাংকে বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড প্রয়োজন, এবং সেই কার্ডের মাধ্যমে আপনি হচ্ছে আপনার পেমেন্ট নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে যেগুলোতে লেনদেন করা অনেকটা রিস্ক থাকে, তারপরেও প্রাথমিক অবস্থায় নেওয়া যায়। তো যদি আমরা ফ্রিল্যান্সিং শুরু করি বা ফ্রিল্যান্সার হই, সেক্ষেত্রে আমাদের কাজ পেতে যে করণীয় থাকবে সেই করণীয়গুলো আমরা এখন দেখব। প্রথমত হচ্ছে আমাদের স্কিল লাগবে, দক্ষতা লাগবে। যে কাজই আমরা করি না কেন সেই কাজে অবশ্যই এক্সপার্ট হইতে হবে। বর্তমান সময় এমন একটা সময়, যে সময় আপনাকে এক্সপার্ট হওয়া ছাড়া কোনো কাজে সফলতা নিয়ে আসতে পারবেন না। টোটালি আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করেন, শুধু বাংলাদেশের দিকেই তাকান, বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার এখন। তাহলে কাজ পেতে গেলে আপনাকে অবশ্যই সবার চেয়ে একটু সেরা হইতে হবে। আপনি একটা না একটা দিক থেকে অবশ্যই দক্ষ হয়ে উঠতে হবে। এরপর হচ্ছে পোর্টফোলিও, অর্থাৎ আমাদের যে কিছু কাজ আমরা আগে করেছি এর জন্য কিছু নমুনা আমাদের তৈরি করতে হবে। ধরেন আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তাহলে আপনি আপনার স্যাম্পল হিসেবে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে কিছু লোগো ডিজাইন করে রাখলেন, কিছু বইয়ের ডিজাইন করে রাখলেন, কিছু ম্যাগাজিনের ডিজাইন করে রাখলেন, কিছু ব্যানার ফেস্টুন এগুলো ডিজাইন করে রাখলেন, এবং এগুলো যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন আপনি তাকে দেখাইতে পারেন যে আমি এর আগে এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো এরকম। যখন দেখবে যে আপনার আগের কাজগুলো ভালো আছে, তখন তারা অবশ্যই আপনার এই কাজ দিতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এরপর হচ্ছে আমাদের ইংরেজির দক্ষতাটা খুবই জরুরি। বিদেশের ক্লায়েন্টের সাথে কথা বলা, এটার জন্য তো অবশ্যই লাগবে। আপনি যদি বলেন যে আমি বিদেশের ক্লায়েন্টের কাজ করব না, তাহলেও আপনি করতে পারবেন। তবে প্রযুক্তিকে যদি আপনি বুঝতে চান, তাহলে প্রযুক্তির ভাষা যেহেতু ইংরেজি, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। অর্থাৎ এই ইংরেজি জানার দক্ষতাটা আপনাকে অবশ্যই থাকতেই হবে যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার সফল হতে চান। একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে ইংরেজিটা জানতেই হবে। এরপর হচ্ছে ধৈর্য। প্রথম কাজ পাওয়ার আগ পর্যন্ত নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া। অর্থাৎ প্রথম কাজ পাওয়াটা আপনার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে, এবং প্রথম কাজ পাওয়ার আগ পর্যন্ত আপনাকে নিয়মিত এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে। সাপোজ আপনি লোগো ডিজাইন শিখছেন, এই লোগো ডিজাইনের উপর আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হবে, এবং আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং করে তুলতে হবে। নর্মালি আমরা যদি বলি রকমারি, আমরা রকমারি বললেই চিনি যে যেখানে বই বিক্রি করা হয়। আমরা যদি বলি দারাজ, যেখানে হচ্ছে অনেক রকমের বিভিন্ন প্রোডাক্ট সেল করা হয়। তাহলে এরকম করে আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে হবে, যেখানে আপনার নাম সার্চ করলে গুগলে হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, আপনার নাম তাকে সার্চ করলে বা আপনার ব্র্যান্ড নেমকে সার্চ করলে সাথে সাথে আপনার ইনফরমেশন পাওয়া যায়। এরকম একটা অবস্থা আপনার তৈরি করতে হবে। এই জন্য আপনার যাতে গুগল সার্চে আপনাকে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া সার্চে পাওয়া যায়, এর জন্য বেশ কিছু বিষয় আপনাকে অনুসরণ করতে হবে। সেগুলো নিয়ে পরবর্তীতে কোনো একটা সময় আলোচনা হবে। এরপর হচ্ছে নেটওয়ার্কিং। আপনার সোশ্যাল মিডিয়া, স্পেশালি লিঙ্কডইন এবং ফেসবুক, এগুলোর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আছে এটাকে অনেকটা শক্ত করতে হবে। তাহলে একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে অবশ্যই আপনার একটা পোর্টফোলিও রাখতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং নেটওয়ার্কিং তৈরি করতে হবে। আপনি নর্মালি যে ফেসবুক ইউজ করতেছেন, এখানে অনেক পোস্ট আপনি করতেছেন,
এই পোস্টগুলো করে আপনি কিন্তু কোনো টাকা ইনকাম করতেছেন না। কিন্তু যখন আপনাকে বলা হবে যে আপনার সেবাকে বিক্রয় করার জন্য আপনি কিছু মার্কেটিং করেন, তখন দেখবেন যে এই পোস্টগুলো আর হচ্ছে না, তখন আমাদের অনেক অলসতা কাজ করে। যাই হোক, এখন আমরা দেখব যে ফ্রিল্যান্সিং এর সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় একটা সেক্টর, যে সেক্টরে অনেকে ইনকাম করতেছে। আরেকটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে প্রিন্টারেস্ট, এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোকে পেমেন্টের মাধ্যমে আমরা যে মার্কেটিং গুলো করে থাকি এগুলোই হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি একটু সরাসরি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমরা যদি যে ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর হচ্ছে আমরা অনেক সময় দেখবো যে এরকম এই যে স্পন্সর্ড লেখা আসতেছে, এটা হচ্ছে তারা হচ্ছে ফেসবুককে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট প্রদান করছে, এবং সেই টাকার বিনিময়ে তারা হচ্ছে ফেসবুক এই অ্যাডটা অনেকজনের সামনে দেখাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা শুধু ফেসবুক না, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই সিস্টেমটা আছে। এরপর হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে বিভিন্ন যে সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, আমাদের বাংলাদেশে পিপিলিকা, বিং, এরকম যত সার্চ ইঞ্জিন রয়েছে, এই সার্চ ইঞ্জিনগুলো মূলত আমরা যখন কোনো একটা টপিকের উপর সার্চ করি, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে আমি একটা টপিক নিয়ে সার্চ করলাম, দেখেন এই যে প্রথমে এই রেজাল্টটা চলে আসলো এবং আমার ছবি চলে আসলো। তাহলে যখন আমরা এই মার্কেটিং গুলো করতেছি, মার্কেটিং করার ফলে দেখেন কারো নাম আগে আসে, কারো নাম পরে আসে, বা কারো তথ্যগুলো পরে আসতেছে। যার তথ্য আগে আসতেছে সে হচ্ছে মার্কেটিং এ ভালো করছে, মার্কেটিং এ ভালো করার কারণে তার হচ্ছে সার্চ ইঞ্জিন বা তার তথ্যটা সবার শুরুতে চলে আসছে। তাহলে এই বিষয়টার নাম হচ্ছে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ যত সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, সেই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা যদি সার্চ করে শুরুতেই পেয়ে থাকি, সে হচ্ছে সার্চ ইঞ্জিন বা সিইও তে খুব ভালো করছে। এরপর হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং হচ্ছে ইমেইলের একটা পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট যারা হতে পারে আনুমানিক, তাদের কাছে আমাদের সেবা বা পণ্যের যে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া, তাদের ইমেইল কালেক্ট করে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। মনে করেন আমি হচ্ছে একটা শাড়ি বিক্রি করব, তাহলে এই শাড়িটা কে কিনতে পারে? নর্মালি হচ্ছে বিবাহিত মানুষরা কিনবে এবং মেয়েরা কিনবে। তো এই ক্ষেত্রে মেয়েদের ইমেইল গুলো বা বিবাহিত মানুষ কারা হতে পারে তাদেরকে টার্গেট করে আমার তাদের ইমেইল গুলো এবং তাদের সোশ্যাল মিডিয়া গুলো আমাকে কালেক্ট করা, এবং এই মাধ্যমে আমি তাকে মেইল করে আমার পণ্য সম্পর্কে জানাবো যে আমার কাছে এই শাড়িগুলো আছে, এগুলোর প্রাইস এমন, এগুলো এরকম। এখন এই যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, বিশেষ করে সিইওর জন্য গুগল অ্যানালিটিক্স এবং সেমরা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য। আর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য মেটা বিজনেস সুইট, মেটা অ্যাড ম্যানেজার, এরকম টুলস গুলোকে ইউজ করে থাকি। এরপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, কোন একটা বিষয়ের উপর ব্লগ লেখা বা আর্টিকেল রাইটিং। যেমন আমি সম্ভবত গত কাল নাকি আজকে আপনাদের গ্রুপে দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং কি, কাকে বলে বা কারা ফ্রিল্যান্সার, এই টপিকগুলো, এগুলো হচ্ছে একটা ব্লগ বা আর্টিকেল বা কন্টেন্ট। এগুলো এগুলো লিখেও অনেকেই অনেক টাকা ইনকাম করে। তাহলে দেখেন এই কন্টেন্ট রাইটিং এর জন্য গুগল ডকস আমরা টুলস ইউজ করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। আর গ্রামারলি হচ্ছে এমন একটা টুল যেটা হচ্ছে গ্রামাটিক্যালি যে ইরোড থাকে আমাদের লেখার মধ্যে, এগুলো কারেক্ট করার জন্য। এরপর হচ্ছে চ্যাট জিটিপি, তারপর হচ্ছে জিনিমাই, এগুলো হচ্ছে রাইটিং এর জন্য। আমরা এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের লেখাগুলো লিখতে পারি। আমরা যখন কোনো একটা এআই দিয়ে কোনো লেখা লিখবো, সেই লেখাগুলো কিন্তু অবশ্যই মানুষ ধরতে পারবে যে এটা এআই দিয়ে লেখা। এই জন্য এআই বেসড আমরা যে লেখাগুলো লিখবো এগুলোকে আমরা অবশ্যই হিউম্যানাইজ করার চেষ্টা করব। এরপর দেখেন ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টর গুলো আছে, প্রথমত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজ সিইও, এবং ব্যাকলিঙ্ক তৈরি করা। অর্থাৎ আপনি যখন একটা ওয়ার্ড লিখে সার্চ দিবেন বা একটা বাক্য লিখে সার্চ দিবেন, ওটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। ওই কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিওয়ার্ডটাকে সামনে নিয়ে আসার জন্য যে কাজগুলো করতে হয়, সেগুলোকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ
কন্টেন্টের ক্যালেন্ডার তৈরি করা, অর্থাৎ স্কেডিউল বা শিডিউল অনুযায়ী আমরা বিভিন্ন পোস্ট করে রাখি। রেগুলার যখন পোস্টগুলো হয় তখন সেগুলো ভালো একটা রিচ আসার সম্ভাবনা থাকে। আহ, বিভিন্ন পোস্টের ডিজাইন, অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং হচ্ছে পেইড অ্যাডস, আমি যেটা বলছিলাম যে স্পন্সর্ড লেখা আসে যেগুলো, অর্থাৎ স্পন্সর্ড যখন লেখা আসতেছে তখন এগুলো হচ্ছে পেইড অ্যাডস। অর্থাৎ আমরা ফেসবুককে, ইউটিউবকে বা গুগলকে আমরা যখন পেমেন্ট করতেছি এবং এর বিনিময়ে যখন তারা আমাদের পণ্য বা সেবাকে বিভিন্ন আমাদের ক্লায়েন্টের, টার্গেটেড ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছে, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পেইড মার্কেটিং। এরপর দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে মার্কেটিং করে যে আমরা ইনকাম করি। আমরা নর্মালি যদি আমরা একটু সার্চ দিই এখানে এসে গুগলে যে এইচওএসটিএনজি হোস্টিং, আমরা যদি এখানে সার্চ দিই হোস্টিং লিখে, এই যে দেখেন স্পন্সর যে রেজাল্ট গুলো আসতেছে, এরা কিন্তু বিজ্ঞাপন দিছে, ফলে গুগল সার্চ ইঞ্জিনে এরা টপে চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং এগুলো হচ্ছে পেইড মার্কেটিং। এরপর হচ্ছে দেখেন কন্টেন্ট মার্কেটিং, যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। ইমেল মার্কেটিং নিয়েও আলোচনা করা হয়েছে। এবং আজকে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করেন আপনার ব্যবসা করার মতো পুঁজি নেই, কিন্তু আপনি চাচ্ছেন যে অন্যের প্রোডাক্টগুলো সেল করে আপনি ইনকাম করবেন। তো সেই ক্ষেত্রে এই এটাকে বলা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। মনে করেন আমি আপনাকে একটা পণ্য দিব, পণ্যটার দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা যদি আপনি সেল করেন আমি আপনাকে 5 টাকা কমিশন দিব। এটাই হচ্ছে মূলত এফিলিয়েট মার্কেটিং। আর এফিলিয়েট মার্কেটিং আপাতত আমরা চাইলে শুরু করতে পারি, যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর দেখেন ডিজাইন এবং মাল্টিমিডিয়া রিলেটেড যে কিছু সেক্টর রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন। বিশেষ করে গ্রাফিক ডিজাইন খুবই জনপ্রিয় একটা সেক্টর। এখানে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন খুবই জনপ্রিয় বর্তমানে। ইউএক্স ইউআই ডিজাইন যারা শিখতেছে বর্তমানে, এটা খুবই পাওয়ারফুলি একটা সেক্টর। এটা হচ্ছে এরকম যে আপনি একটা মোবাইলে সফটওয়্যার বানাবেন, এই সফটওয়্যারটার ডিজাইনটা কেমন হবে, এটাই মূলত ইউআই ইউএক্স এর কাজ। এই ক্ষেত্রে আমরা যে গ্রাফিক ডিজাইন গুলো করি, গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, নর্মালি আমরা ক্যানভা ইউজ করে থাকি, এবং ইউএক্স ইউআই এর জন্য ফিগমা আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশন। এর জন্য আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, এবং অনেকেই ফোনে বা পিসিতেও ক্যাপকাট ইউজ করে থাকেন। তবে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফিগমা। এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে বিভিন্ন কোডিং জানতে হবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা বিষয়। এটা আপনাকে প্রাথমিক অবস্থায় জানতে হবে। এরপরেও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে এডিট করার জন্য ভিএস কোড আছে, এটা দিয়ে আপনারা এই কোডিং গুলোকে এডিট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ল কোড বা কোডবিহীন একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কোডিং ছাড়াও বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি ওয়েবসাইট তৈরি করে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আমরা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারি। ফ্লাটার, এটা হচ্ছে সকল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এক্সকোড, এগুলো আমরা ইউজ করতে পারি। এবং আরেকটা ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, যাবতীয় আহ, আবেদনপত্র, বিভিন্ন কিছু তৈরি করে দিয়ে থাকি। এটা হচ্ছে ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের যে সেক্টরটা রয়েছে, এখানে অনেকেই ভালো ইনকাম করতেছে। যদি আপনি শুধু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা শিখে থাকেন, এখান থেকেও আপনার ইনকাম করার সুযোগ আছে। অনেক সময় এটাও দেখা যায় যে কেউ কেউ একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তর করে অনেক টাকা ইনকাম করতেছে, এরকম আমি প্রুফ আপনাকে দেখাইতে পারবো। এখন সর্বশেষ আমার যে পরামর্শ, ফ্রিল্যান্সিং মানে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন এমনটা না। এটা এমনই একটা পেশা যেখানে সফল হতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, সততা এবং প্রতিনিয়ত শেখার মন মানসিকতা থাকতে হবে। এর ফলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।